আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে নিচ্ছি আলোচনা কী কী থাকছে। আলোচনা থাকছে চোখের বালি অর্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় যেটি না হলেই নয়, এই উপন্যাসের কতটি পরিচ্ছেদ রয়েছে, কিছু কিছু স্থানসমূহ রয়েছে, মূল বিষয়বস্তু, কিছু প্রধান চরিত্রসমূহ এখানে দেওয়া আছে, কিছু অপ্রধান চরিত্র দেওয়া আছে, এবং সবশেষে আমি যেটি দিয়ে থাকি উপন্যাসের বৈশিষ্ট্য এবং পয়েন্ট। ব্রড প্রশ্ন লেখার ক্ষেত্রে এবং ভাইবার ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো শুরু করছি চোখের বালি। এটি মূলত 1903 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। চোখের বালি এই কথাটির অর্থ আমরা প্রত্যেকেই জানি, যার অর্থ হচ্ছে চক্ষুশূল বা শত্রুতা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বললে আসলে পুরো ক্লাস শেষ হয়ে যাবে, তবু রবীন্দ্রনাথ সম্পর্কে আসলে বলা কম হয়ে যাবে। তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রহসন, একমাত্র মহাকাব্য ব্যতীত তার কোন জায়গায় স্পর্শ নেই এটি আসলে বলাই বাহুল্য। প্রত্যেকটি জায়গা তার স্পর্শ রয়েছে। আর তেমনি তিনি তার উপন্যাসেও নানান ইঙ্গিতে, নানান ভাষায়, নানান ভাবে, নানান বিষয়বস্তুতেও তিনি অনন্য হয়ে আছেন। তো তারই একটি অনন্যমূলক উপন্যাস, সেটা হচ্ছে চোখের বালি। তো এই চোখের বালি উপন্যাসে মোট হচ্ছে 55টি পরিচ্ছেদ রয়েছে। আর এটি একটি ত্রিভুজ প্রেমের গল্প বলা হয়ে থাকে। আবার অনেকে এটিকে বৃত্তাকার প্রেমের গল্পও বলে থাকেন। যদি ত্রিভুজ প্রেমের গল্প যদি বলি, তাহলে কিন্তু মহেন্দ্র, বিনোদিনী এবং বিহারী। আর অনেকেই এটিকে বৃত্তাকার উপন্যাসও বলতে চায়, কেননা মহেন্দ্র, বিনোদিনী, বিহারী এটা ঠিক আছে, কিন্তু যখন বৃত্তাকার হয়ে যাবে তখন কিন্তু বিহারী কিন্তু আশাকে বরাবর সুপ্তভাবে ভালোবেসে যাচ্ছে। এই জন্য কিন্তু অনেকে এটিকে বৃত্তাকার উপন্যাসও বলে থাকে। অর্থাৎ মহেন্দ্র ভালোবাসে বিনোদিনীকে, বিনোদী ভালোবাসে বিহারীকে, এবং বিহারী ভালোবাসে আশাকে। এই দিক থেকে এটি বৃত্তাকার। তো এরপরে আমরা কিন্তু এই পুরো উপন্যাসটার মধ্যে কিছু কিছু জায়গার নাম দেখতে পারবো বা স্থানের নাম দেখতে পারবো। এই জন্য আমি স্থানগুলো আমি একটু একটু করে লিখে রেখেছি। সেটা হচ্ছে আমরা দেখতে পারি বারাসাত, কলকাতা, শ্যামবাজার, এলাহাবাদ, কাশী, এই স্থানগুলোর কিন্তু নাম দেখতে পারি। আর যখন আমরা চরিত্রে যাব তখন কিন্তু বরাবর এই স্থানগুলো অটোমেটিক চলে আসবে। তো এরপর আসছি মূল বিষয়বস্তুতে। মূল বিষয়বস্তুটা একটু মনোযোগ দিয়ে শুনুন। সমাজ ও সংস্কারের সাথে ব্যক্তি জীবনের বিরোধ ও অন্তর্জগতের এক জটিল রহস্য এখানে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ এক অনভিজ্ঞ, অজ্ঞ, অশিক্ষিত বালিকা বধূ এবং বাল্য বিধবা, শিক্ষিত সচেতন বিধবা ও তার প্রতি আকৃষ্ট দুই পুরুষ, তাদের প্রত্যেকের মানসিক যে অন্তর্দ্বন্দ্ব বা জটিলতা এখানে মূল বিষয়বস্তু হিসাবে প্রকাশিত হয়েছে, যেখানে এক একটি চরিত্র সমাজের এক এক টুকরা মানসিক অংশ হিসেবে চিহ্নিত হয়েছে। তাহলে আমরা এখানে মূল বিষয়বস্তু আসলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি জীবনের বিরোধ বা মানসিক অন্তর্দ্বন্দ্ব, মানসিক জটিলতা এখানে সুস্পষ্ট হয়েছে। আর এই যে তাদের এই মূল চরিত্র যে 4টি রয়েছে, এই মূল চরিত্রের প্রত্যেকটি চরিত্রই কিন্তু আলাদা আলাদা মানসিকতার, আর এগুলো কিন্তু সমাজের এক এক টুকরো মানসিক অংশ হিসেবে চিহ্নিত হয়েছে। আর এই জন্যই আমি বলেছি তৎকালীন সময়ের সমাজ ও সংস্কারের সাথে ব্যক্তি জীবনের বিরোধ এবং অন্তর্জগতের এক জটিল রহস্য এখানে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ এক অনভিজ্ঞ বালিকা বধূ এবং এক বাল্য বিধবা ও তার প্রতি আকৃষ্ট, এই বাল্য বিধবা বিনোদিনীর প্রতি আকৃষ্ট দুই পুরুষ, তাদের প্রত্যেকের মানসিক অন্তর্দ্বন্দ্ব, জটিলতা এখানে মূল বিষয়বস্তু হিসাবে প্রকাশিত হয়েছে, যেখানে এক একটি চরিত্র, মানে এই 4টি চরিত্র সমাজের এক এক টুকরো মানসিক অংশ হিসেবে প্রস্ফুটিত হয়েছে। এরপর আসছি প্রধান চরিত্রসমূহে। তো আমরা চরিত্রগুলোর সাথে সাথে একটু একটু করে কাহিনীগুলোও শুনে যাব। প্রথমে আমরা দেখি রাজলক্ষ্মী চরিত্রটিকে। রাজলক্ষ্মী চরিত্রটি এই কলকাতায় বিবাহ হয়েছে। এখানে একটি চরিত্র রয়েছে মহেন্দ্র, সেই মহেন্দ্রর মা। তিনি অত্যন্ত সন্তানবাৎসল একটি চরিত্র এবং সেই সাথে তাকে ঈর্ষান্বিত হতে দেখা যায়। এই মহেন্দ্রের মা, তিনি ছিলেন মূলত বিধবা। সন্তান বাৎসল্য এই জন্যই তার চরিত্রে বলা হয়েছে যে মহেন্দ্রের খাওয়া, পোশাক, পরিচ্ছেদ, রাতের ঘুমানো সব কিছুই কিন্তু মহেন্দ্রের মা রাজলক্ষ্মী নিজ হাতে করতেন। অর্থাৎ এই রাজলক্ষ্মীর সব কিছুতেই শুধুমাত্র তার সন্তানকেই তিনি দেখতেন। সেই সাথে ঘটনাচক্রে মহেন্দ্র যখন তার মায়ের অনিচ্ছা সত্ত্বেও তিনি অন্য একটি মেয়েকে বিয়ে করলেন, তখন কিন্তু এই রাজলক্ষ্মী সেই মেয়েকে ঈর্ষা করতে শুরু করলো। তো সেই দিক থেকে কিন্তু তাকে ঈর্ষান্বিত বলা হয়ে থাকে। তো ঘটনাচক্রে আমরা আরও জানবো। এরপর হচ্ছে মহেন্দ্র, এই রাজলক্ষ্মীর ছেলে মহেন্দ্র, তার চরিত্র আমরা একটু দেখি। তিনি অত্যন্ত আত্মকেন্দ্রিক এবং অসংযমী, স্বার্থপর একটা চরিত্র, অধৈর্যশীল, পৌরুষহীন, বিশ্বাসঘাতক
অপরিণত মনস্কের অধিকারী। মূলত এই মহেন্দ্র পিতৃহীন, সংসারে সে মা ছাড়া কিছুই বোঝে না। মার সাহায্য ছাড়া তার কোনো কিছু ভালো লাগতো না। মহেন্দ্রের খাওয়া, পোশাক, পরিচ্ছেদ, রাতে ঘুমানোই সব কিছুই কিন্তু তার মা এই রাজলক্ষ্মী করে থাকতেন। মহেন্দ্রের বয়স কিন্তু প্রায় 22 বছর এবং সে MA পাশ করে ডাক্তারি পড়তে আরম্ভ করেছেন। তারপরও মাকে নিয়ে তার প্রতিদিন মান অভিমান, আদর আবদারের অন্ত ছিল না। অর্থাৎ সব কিছুতেই তিনি তার মাকেই খুঁজতেন। এক পর্যায়ে রাজলক্ষ্মীর ছোটবেলার বান্ধবী হরিমতি, আমি এই যে অপ্রধান চরিত্রে দিয়ে রেখেছি হরিমতি, এই হরিমতির কন্যা বিনোদিনী, সে হচ্ছে বারাসাতে থাকে। অর্থাৎ রাজলক্ষ্মীর গ্রামের বাড়ি কিন্তু বারাসাতে, এই যে আমি লিখে রেখেছি। তো বারাসাত থেকে একটা চিঠি এসেছে এই হরিমতির, অর্থাৎ এই বিনোদিনীকে সুপাত্রস্থ করতে চায় তার পুত্র মহেন্দ্রের সাথে। কেননা বিনোদিনী হচ্ছে শিক্ষিত, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, সচেতন একটা চরিত্র। তো হরিমতি রাজলক্ষ্মীকে এরকম একটা প্রস্তাব দিয়েছেন। তখন রাজলক্ষ্মী মহেন্দ্রকে এই প্রস্তাবের কথা বলেছে। মহেন্দ্র তখন এই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করেছেন। সে বলেছে যে শুনেছি বিয়ে করলে নাকি ছেলে পর হয়ে যায়। এই ভয় থেকেই কিন্তু মহেন্দ্র বিয়ে করতে চায়নি এবং তিনি সবসময় পড়াশোনাটাকে বেশি পছন্দ করতেন, এজন্য সে বিয়ে করতে চায়নি। যখন মহেন্দ্র তাকে বিবাহ করবে না, তখন কিন্তু রাজলক্ষ্মী, এই যে এখানে একটা চরিত্র রয়েছে বিহারী, সেই বিহারীকেও বলেছিল যে বাবা তুমি বিয়ে করো, কিন্তু বিহারী প্রত্যুত্তরে বলেছিল যে না বাবা, মহেন্দ্র অনেক বিষয়ে আমাকে ব্যবহার করো, কিন্তু তার উচ্ছিষ্ট মিষ্টান্ন আমাকে দিও না, এভাবে কিন্তু একটা কথা বলেছিল। তো যাই হোক, আমরা এই যে মহেন্দ্রের যে চরিত্রগুলো দেখলাম, এই চরিত্রগুলো আমরা ধীরে ধীরে আসবো। এরপর আসছে হচ্ছে বিহারী চরিত্র। বিহারী হচ্ছে মহেন্দ্রের বন্ধু, এই যে মহেন্দ্রের বন্ধু। মহেন্দ্র আবার কেমন আত্মীয় বা কাজিন বলা চলে, মহেন্দ্রের ছায়া সঙ্গী। তিনি অত্যন্ত ত্যাগী, সংযমী, ধৈর্যশীল। অর্থাৎ মহেন্দ্রের একেবারেই বিপরীত একটি চরিত্র হচ্ছে বিহারী। সুপুরুষ, সচেতন এবং সেই সাথে তাকে গুপ্ত প্রেমীও বলা হয়ে থাকে। এই বিহারী হচ্ছে মাতৃহীন বিহারী। এই যে এই রাজলক্ষ্মীর কাছে মাতৃস্নেহ পাওয়ায় সে মহেন্দ্রের অনুচর ছিলেন। মূলত এই বিহারী এই রাজলক্ষ্মীকে, অর্থাৎ মহেন্দ্রের মাকে মা বলে ডাকতেন। আর এই রাজলক্ষ্মীও বিহারীকে মহেন্দ্রের আসবাব হিসেবে ব্যবহার করেছেন। মূলত এই বিহারী মহেন্দ্রের বিনামূল্যের বা বিনা যত্নের, বিনা চিন্তার অনুগত একজন লোক। এই বিহারী তার বন্ধু হোক, কাজিন হোক, যেই হোক, বিহারী কিন্তু মহেন্দ্রকে অত্যন্ত ভালোবাসতেন এবং মহেন্দ্রের ছায়া হয়েছিলেন। তার সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, তার যে কোনো বিষয়ে কিন্তু এই বিহারী মহেন্দ্রকে সাপোর্ট করতেন। রোগে, তাপে, সংকটে নিঃশব্দে কিন্তু এই মহেন্দ্রের সেবা করে গিয়েছেন এই বিহারী। এবং কি বন্ধু মহেন্দ্রের জন্য সে জীবন পর্যন্তও দিতে পারে। আর এই বিহারীও কিন্তু পড়াশোনা এবং বন্ধু বান্ধব নিয়েই থাকতো। তো যাই হোক, রাজলক্ষ্মী কিন্তু মহেন্দ্র এবং বিহারী দুজনকেই বিনোদিনীর বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা দুজনের একজনও এই মেয়েটিকে না দেখেই তারা প্রত্যাখ্যান করেছে। এরপরে আমরা অন্নপূর্ণা চরিত্রটিকে পাবো। অন্নপূর্ণা হচ্ছে এই মহেন্দ্রের কাকি। তিনি অত্যন্ত ধৈর্যশীল একটা মহিলা। তিনিও বাল্য বিধবা এবং সন্তান বাৎসল্য। অর্থাৎ রাজলক্ষ্মী এবং অন্নপূর্ণা তারা দুজনে হচ্ছে যা। তো এই অন্নপূর্ণাও কিন্তু মহেন্দ্রকে অনেক বেশি ভালোবাসতেন, একেবারে সন্তান বাৎসল্যের মতোই ভালোবাসতেন। তার সকল ধরনের আবদার সে মেটাতেন। তো যাই হোক, এরই মধ্যে অন্নপূর্ণার দুঃসম্পর্কের এক বঞ্জি ছিল আশালতা। তার সংক্ষিপ্ত নাম হচ্ছে আশা এবং তার কাকা তাকে চুনি বলে ডাকতো। এই যে আশালতা, আশালতার চরিত্রটা একটু দেখে নেই। তিনি অত্যন্ত সহজ সরল, নিষ্ক্রিয়, নির্ভরশীল, স্বামীভক্ত এবং এই উপন্যাসের শেষে তাকে ব্যক্তিত্ববান হয়ে উঠতে দেখি। তো এই অন্নপূর্ণার বঞ্জি হচ্ছে আশালতা, অর্থাৎ ভাগ্নি বলা চলে। এই আশালতা হচ্ছে, তিনি হচ্ছে মাতৃহীন। এখানে একটি অপ্রধান চরিত্র রয়েছে অনুকূল বাবু, তার জ্যাঠামশাই। সেই জ্যাঠামশাইয়ের কাছেই মূলত আশালতা বড় হয়েছেন। তো এই আশা কিন্তু অস্পষ্ট এবং ছায়াময় একটা চরিত্র। আশালতার জ্যাঠা তাকে কিন্তু খুব একটা পড়াশোনা করায়নি, অর্থাৎ তিনি অশিক্ষিত এবং অনভিজ্ঞ। তার সংসার জীবন সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতাই নেই এবং সে ছোট একটি বালিকা। তো যাই হোক, অন্নপূর্ণা কিন্তু তার এই বঞ্জি আশালতার বিবাহকে চিন্তা করে তিনি প্রথমত মহেন্দ্রের সাথে বিবাহ দেওয়ার মনস্থির করেছেন, কিন্তু অন্নপূর্ণা অনেক কিছু ভেবে সে এটাতে আর রাজি হয়নি। অন্নপূর্ণা বিহারীকে বলেছিল। বিহারীকেও তো অন্নপূর্ণা সে সন্তান বাৎসল্যের মতোই আদর করেন, তাকে অত্যন্ত ভালোবাসেন এবং বিহারীও কিন্তু অন্নপূর্ণার প্রত্যেকটি কথাই শোনে। তো অন্নপূর্ণা বিহারীকে একটি প্রস্তাব দিয়েছিল যে আমার এক বন্ধু আছে, তুমি তাকে বিবাহ করো। বিহারীর সাধ্য নেই যে অন্নপূর্ণার কথা ফেলে দেওয়া।
তো তখন সেই সূত্রে মহেন্দ্র এবং বিহারী তারা গেলেন পাত্রী দেখতে শ্যামবাজারে। এই যে আমি এখানে স্থানটি লিখে রেখেছি। তো পাত্রীকে দেখতে গিয়ে সেই পাত্রীর জ্যাঠার সাথে কথাবার্তা বলার পর অনুকূলবাবু সেই আশাকে ডাকলেন। অনুকূলবাবু কিন্তু আশাকে চুনি বলে ডাকতেন। তো চুনি পান নিয়ে ঢুকে পড়লো, আর দরজার মধ্যে দিয়ে যখন এই বালিকা অর্থাৎ আশালতা প্রবেশ করলো, তার সর্বাঙ্গে যেন রাজ্যের লজ্জা নিয়ে তিনি অনুকূলবাবুর কাছে এসে দাঁড়ালেন। তিনি এতটাই লজ্জা পাচ্ছিলেন যে লজ্জায় তিনি পানের পাত্রটি যে মহেন্দ্র এবং বিহারীর সামনে রাখবেন সেটিও পারছিলেন না। তখন আশা হাতটি তার কাঁপতে কাঁপতে অতিথিদের আসনের পাশে ভূমিতে রেখে দেয়। বারান্দা দিয়ে তখন পশ্চিম পাশ হতে সূর্যাস্তের কিছুটা আভা আশার লজ্জিত মুখের ওপর এসে পড়ে, আর এর মধ্য দিয়েই কিন্তু মহেন্দ্র এবং বিহারী উভয়ই আশাকে দেখার সুযোগ পায় খুব ভালোভাবে। আসলে এই ঘটনাটির মধ্য দিয়ে কিন্তু মূলত তৎকালীন বা এখন পর্যন্ত বিয়ের জন্য যখন পাত্রে নির্বাচন করতে যায় পাত্রপক্ষ, তখন কিন্তু মেয়ের জন্য এটা অনেক বেশি কষ্টকর এবং অস্বস্তিকর একটা মনে হয়। তো এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। তো মহেন্দ্র এবং বিহারী দেখার পর মহেন্দ্র উতলা হয়ে গেলেন। এই যে তিনি অসংযমী একটা চরিত্র আমি বলেছিলাম, তো তিনি এই আশালতার তার এই সারল্য, তার এই ছোট বালিকার এই মুখটি দেখে তিনি প্রেমে পড়ে গেলেন এবং তিনি আগ পিছ কোনো কিছু না ভেবেই, তার বন্ধুর কথা না ভেবেই সে নিজেই বিয়ে করতে চাইলেন আশালতাকে। যে ছেলেকে তার মা কোনো ক্রমেই বিয়ে করাতে রাজি করতে পারেনি, সেই ছেলে বিহারের পাত্রী দেখতে গিয়ে সে নিজেই পছন্দ করে বসে। আর বাড়িতে এসে মহেন্দ্রের মনে ও চোখে আশালতার কিন্তু সেই করুণ মুখচ্ছবি, কোমল কণ্ঠস্বর, কথাগুলো মনে পড়তে থাকে। আশার ভাবনায় সে সারা রাত ঘুমাতে পারে না। তো যাই হোক, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুব সকালেই তিনি বিহারীর বাসায় গিয়ে উপস্থিত হলেন। তিনি একটি অজুহাত দিলেন মাত্র। তিনি বললেন যে তার অন্নপূর্ণা অর্থাৎ কাকির ইচ্ছা আশালতাকে যেন সে বিয়ে করেন। তো তার কাকির ইচ্ছাকে মান্য করার জন্যই সে এই বিবাহটি করতে চায়। তো বিহারী কিন্তু এই যে বরাবরই তিনি অত্যন্ত সংযত এবং মহেন্দ্রের ছায়া সঙ্গী ছিলেন, ত্যাগী ছিলেন। এই দিক থেকে কিন্তু তাকে ত্যাগী বলা হয়। মূলত বিহারীর অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সে মহেন্দ্রের জন্য এটিকে ত্যাগ করলেন। এই ঘটনাটির পর তিনি এক পর্যায়ে বলেছিলেন যে তিনি আর কখনো বিবাহই করবেন না। আসলে বিহারী আশালতাকে অত্যন্ত পছন্দ হয়েছিলেন এবং তার এই যে একটা অঘটন ঘটে গেল তার জীবনের, প্রথম সে পাত্রে দেখতে গেল কিন্তু সেটাকে আবার পছন্দ হলো, আবার বিয়ে হলো না। এই সব কিছু মিলিয়ে কিন্তু তার মধ্যে একটা জটিলতার সৃষ্টি হচ্ছিল, এই যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছিল। তো সেদিক থেকে কিন্তু সে অনেক বেশি ত্যাগী এবং সংযমী, সেই সাথে তাকে ধৈর্যশীল বলেছি। তো যাই হোক, যদিও রাজলক্ষ্মী এই বিয়েটাতে আপত্তি করেছিল, কিন্তু মহেন্দ্র একগুঁয়ে, অসংযমী, স্বার্থপর, অধৈর্যশীল এবং আত্মকেন্দ্রিক। তার যখন যেটা ভালো লাগে তখন সে সেটাই করতে ভালোবাসে। তিনি যখন যেটা বলবে সেটাই হতে হবে। তো যাই হোক, মহেন্দ্র আশালতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলেন। বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর আসলে 22 বছর 23 বছরের একটা যুবক এবং খুবই ছোট একটা বালিকা, আসলে এদের কেমিস্ট্রিটা কীরকম হয় আশা করছি যে আন্দাজ করতে পারছেন। আসলে এখানে একটু রোমান্টিকতা থাকবেই। যাই হোক, ওদিকে না যাই, মহেন্দ্র এবং এই আশালতা তারা দুজনেই প্রেম খেলতে শুরু করলো। মহেন্দ্রর MA পরীক্ষা বা ডাক্তারি পরীক্ষা ছিল, কিন্তু সেই পরীক্ষা বাদ দিয়ে সে সারাদিন সেই আশালতাকে লেখাপড়ার নাম করে স্লেট এবং চক নিয়ে তারা প্রেম খেলতে শুরু করলো এবং সেই সাথে তাদের জীবনটি একেবারে অগোছালো একটি জীবন হলো। তাদের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে সংসারের যে কাজকর্ম, এগুলোতেও বিশৃঙ্খলা দেখা দিল। যদিও রাজলক্ষ্মী প্রথম তার বউকে ঘরে করে নিয়ে এসে তাকে ভালোই বেসেছিল, রাজলক্ষ্মী চেয়েছিল মহেন্দ্রের পরীক্ষাটাও হয়ে যাক এবং রাজলক্ষ্মী চেয়েছিল আশালতাকে নিজের কাছে থেকে ঘরকন্যার কাজগুলো শেখাতে, কিন্তু মহেন্দ্র সেটি চায়নি। মহেন্দ্র চেয়েছে লেখাপড়ার নাম করে স্লেট এবং চক দ্বারা তাদের সেই প্রেম খেলা করার জন্য। মহেন্দ্রের এইসব আচরণে রাজলক্ষ্মী কিন্তু অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং এই রাজলক্ষ্মী কিন্তু এক পর্যায়ে এই অন্নপূর্ণাকে দায়ী করে থাকে। মূলত অন্নপূর্ণাও চাইতো যে রাজলক্ষ্মীর কাছে থেকে আশালতা তার ঘরকন্যার কাজগুলো শিখেনি। অর্থাৎ আশাকে বিয়ে করার পর মহেন্দ্র দিন দিন আশার প্রতি অনুরক্ত বেশি হয়ে পড়লে রাজলক্ষ্মী অন্নপূর্ণাকেই দায়ী করে এবং তার প্রতি বিরক্ত হয়। অন্নপূর্ণাও বিষয়টি আঁচ করতে পারে, আর এই জন্যই কিন্তু আশার সাংসারিক মঙ্গলের জন্যই অন্নপূর্ণা শেষ পর্যন্ত তীর্থগমনের সিদ্ধান্ত নেয়। একদিন রাজলক্ষ্মীর কাছে এসে বলে যে সংসারে আর তার মন নেই, তাই কাশী যাবার জন্য সে মনস্থির করেছেন। অন্নপূর্ণা বললেন, দিদি, তোমার ঘরকন্যার ভার তুমি লও, আমার আর সংসারে মন নেই।
আমি কাশী যাইব বলিয়া যাত্রা করিয়া বাহির হইয়াছি, তাই তোমাকে প্রণাম করিতে আসিলাম। জ্ঞানে অজ্ঞানে অনেক অপরাধ করিয়াছি, মাফ করিও। এরপর তার অশ্রুসিক্ত নয়নে আর কোনো কিছুই সে বলতে পারল না। বিহারী এই খবর পেয়ে তিনি দ্রুত বাসায় আসলেন এবং তিনি বললেন, আমাদের তুমি নির্মম হইয়া ফেলিয়া যাইবে। এই কথার প্রেক্ষিতে কিন্তু অন্নপূর্ণা অশ্রু দমন করে বলেছিলেন, আমাকে আর ফিরাইবার চেষ্টা করিস নে, তোরা সব সুখে থাক, আমার জন্য কিছুই আটকাবে না। মূলত অন্নপূর্ণা কিন্তু আশা, মহেন্দ্র, বিহারী এদেরকে নিয়েই তার একটা সুন্দর একটা সংসার ছিল, সুন্দর জীবন ছিল। তিনি এই সংসার ছেড়ে যেতে চাননি, কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়েই তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আসলে অন্যকে সুখী করতে হলে যে নিজেকে কষ্ট করতে হয়, এই অন্নপূর্ণা চরিত্রের মধ্যে দিয়ে তা স্পষ্ট হয়েছে। তো সব কিছু মিলিয়ে রাজলক্ষ্মীর জীবনটা একেবারে নাবিশ্বাস হয়ে উঠল। তখন সে রাগে, দুঃখে, ক্ষোভে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় গেল? তার জন্মস্থান বারাসাতে, যেখানে তার ওই যে বলেছিলাম প্রথমেই বিনোদিনীর কথা বলেছিলাম, এই যে বিনোদিনী, বিহারীকে নিয়ে বিনোদিনীর বাসায় চলে গেলেন। তো এর মধ্যে কিন্তু মহেন্দ্র এবং আশালতার দিনগুলো অগোছালোই কাটছে, কিন্তু অনেক ভালোই কাটছে। রাজলক্ষ্মীর মাঝে মাঝে দুঃখ হতো যে তার পুত্রের কি একবারও মনে পড়ছে না তার কথা। তো এই পাশে রাজলক্ষ্মী বিনোদিনীর বাসায় এসে তিনিও আদরে, যত্নে, সেবায়, শুশ্রূষায় অনেক বেশি খুশি। রাজলক্ষ্মী কিন্তু আফসোস করে বলেছিল, মা তুই আমার ঘরের বউ হলি না কেন? তাহলে তোকে বুকের মধ্যে করিয়া রাখিতাম। অর্থাৎ বিনোদিনীর সব গুণগুলো দেখে রাজলক্ষ্মী আফসোস করে এই কথাগুলো বলেছিল। তাহলে বিনোদিনীর গুণগুলো একটু দেখি। বিনোদিনী হচ্ছে, তার বাবা তাকে ম্যামের কাছে রেখে, মেসে রেখে পড়াশোনা করিয়েছেন। রূপবতী, সে অত্যন্ত গুণবতী, বুদ্ধিমতী, সচেতন, কর্মনিপুণা, বাল্যবিধবা, আধুনিক মনন রয়েছে তার, অস্তিত্বময়ী। সে এই চরিত্রে আমরা দেখব বারবার সে তার অস্তিত্ব রক্ষা করার জন্য যার পনায় কাজ করে গিয়েছেন। সেই সাথে কিন্তু তিনি অত্যন্ত প্রতিশোধ পরায়ণও বটে। তো বিনোদিনীর গল্পটা একটু বলি। যখন এই যে হরিমতি মহেন্দ্রকে জামাতা বানাতে গিয়ে প্রত্যাখ্যিত হলো হরিমতি, তখন কিন্তু সব কিছু মিলিয়ে বিনোদিনীর একটু বয়স্ক অশিক্ষিত লোকের সাথে বিয়ে হয়েছিল। তার নাম হচ্ছে এই যে বিপিন, আমি অপ্রধান চরিত্রে লিখে রেখেছি। সেই বিপিনের সাথে বিবাহ হওয়ার পর কিছুদিন পর কিন্তু বিনোদিনীর স্বামী বিপিন মারা যায়। তো তখন থেকেই বিনোদিনী কিন্তু বাল্য বিধবা। তো তার এত এত গুণ, তিনি অত্যন্ত শিক্ষিত, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, সচেতন, কর্মে নিপুণা, তার আলস্য নেই, সব দিক থেকেই তিনি অনেক বেশি পারদর্শী। তো এই সকল কিছু আসলে দেখার কেউ রইল না। অল্প বয়সে বিধবা হয়ে তার এই সকল কিছু মনে হচ্ছিল তার জীবনটা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এর মধ্যে বিহারী কিন্তু বিনোদিনীকে দেখেছিল, কিন্তু তার মধ্যে সেরকম কোনো আবেগ বা উদ্বেগ দেখা যায়নি বিনোদিনীর প্রতি। তো তাদের দিনকাল চলছিল রাজলক্ষ্মী, বিহারী এবং বিনোদিনীর সেই বারাসাতে। এরই মধ্যে মহেন্দ্রের একটি চিঠি আসলো বিহারীকে উদ্দেশ্য করে। সেই চিঠিতে সে মায়ের কথা উল্লেখ করেনি, বরং সেই চিঠিতে তার যে এই যে দাম্পত্য জীবনের কথা, তার সুন্দর জীবনের কথা, তার ছোটো ছোটো খুনছুটির কথা সে লিখেছে। তো সেই চিঠিটি পায় হচ্ছে মূলত বিনোদিনী। যদিও রাজলক্ষ্মী চিঠিটি পড়তে বলেছিল বিনোদিনীকে, কিছুক্ষণ শুনে যখন রাজলক্ষ্মী বুঝতে পারলো যে এই চিঠিটি আসলে তার জন্য নয়, তখন তিনি আর শুনতে চাইলেন না। তো বিনোদিনী তার নিজের কাছেই চিঠিটি রেখে দিলেন এবং চিঠিটি পড়লেন। পড়ে সে ভেতরে ভেতরে সে দগ্ধ হয়ে উঠলেন, কেননা সেখানে তার দাম্পত্য জীবনটার কথা বলা হয়েছে। তিনি আফসোস করতে থাকলেন যে ওই জায়গাটায় আমার থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমি নেই। তো যাই হোক, এরই মধ্যে বিহারী মহেন্দ্রকে বলে তার মাকে একটি চিঠি পাঠালেন যেন সে বাড়ি ফিরে আসে। তো যাই হোক, রাজলক্ষ্মী অনেকদিন থেকে তার ছেলেকেও দেখছে না। রাজলক্ষ্মী চলে আসলেন কলকাতায়। তো রাজলক্ষ্মী সঙ্গে করে বিনোদিনীকেও নিয়ে এসেছিল। বিনোদিনীকে নিয়ে আসার পর তার পরিবারের, তার ঘরের শ্রীবৃদ্ধি ঘটে। অর্থাৎ কাজে, কর্মে, গোছানোতে, রান্নাবান্না সকল কিছুতেই ঘরে একটি পরিপাটি অবস্থা দেখা যায়। এই যে আশালতার কথা বললাম, সেই আশালতা এতটাই সহজ সরল, নিষ্ক্রিয়, নির্ভরশীল। সে যে তার স্বামীকে কীভাবে ভালোবাসতে হয় সেটাও সে জানতো না। তো যাই হোক, আশালতা এবং বিনোদিনীর সাথে দেখা হয়ে যায়। আশালতা বিনোদিনীর সাথে একটা বন্ধুত্ব পাতাতে চায়। তিনি বিভিন্ন ধরনের ফুলের কথা বললেন যে আমরা বন্ধু হয়ে যাই, কিন্তু বিনোদিনী বলল যে না, এগুলোতে অনেক ব্যাকডেটের, এগুলো না বলে আমরা একটু আপডেট কিছু হওয়ার চেষ্টা করি। তখন কিন্তু বিনোদিনী বলেছিল তোমার সাথে বন্ধু বানাতে চাই চোখের বালি বলে। তো তখন থেকেই কিন্তু আশালতা এবং বিনোদিনীর সাথে ভাব, বন্ধুত্ব সম্পর্ক বালি বালি বলে ডাকে। তো আশালতা কিন্তু তার সে যেহেতু অনভিজ্ঞ ছোট বালিকা, তার সব কিছুতেই এই বিনোদিনীকে ইনভলভ করতে চায়। তার দাম্পত্য জীবন হোক, তার সংসার হোক, তার রাগ অভিমান যা কিছুই হোক না কেন, সেটা তিনি বিনোদিনীর কাছে সব কিছু খুলে বলে। তো যদিও বিনোদিনী
এখানে এই বাসায়, কলকাতার বাসায় আসে, কিন্তু মহেন্দ্র বিনোদিনীকে তেমনটাও আগ্রহ দেখায় না, অর্থাৎ তাকে দেখতে চায় না, অথবা তাকে তার সামনে আসতে চায় না বা কথাও বলতে চায় না। তো বিনোদিনী কিন্তু এর মধ্যে অনেক ঈর্ষান্বিত হয়ে ওঠে। আসলে তার রূপ, যৌবন, বুদ্ধিমত্তা, তার গুণ, তার কর্মটিপনা, এগুলো দেখে আসলে কেউই তাকে ফেলে দিতে পারবে না। কিন্তু সেই মহেন্দ্র অভাগা সেটা তাকে দেখলই না। এর মধ্যে দিয়ে কিন্তু সে ভেতরে ভেতরে জ্বলছিল এবং সে ধীরে ধীরে প্রতিশোধ পরায়ণ হচ্ছিল। সে তখন মহেন্দ্রকে একটু আকৃষ্ট করার জন্যই সে ধীরে ধীরে তার কাছে যায়। তো ফটোগ্রাফির কথা বলে এক পর্যায়ে মহেন্দ্র এবং বিনোদিনীর সাথে দেখা হয় এবং সেখানে ফটোগ্রাফি হয়ে যায়। তো সেই থেকে কিন্তু মহেন্দ্র এবং বিনোদিনীর সাথে মোটামুটি কথা, তারপর হচ্ছে সময় মতো তাকে উত্তরি দেওয়া, নাস্তা দেওয়া, জলখাবার দেওয়া, ঘর গোছানো, এগুলো কিন্তু করতে থাকে। তো ধীরে ধীরে কিন্তু মহেন্দ্র এবং বিনোদিনীর মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তো অন্নপূর্ণা ওই যে রাজলক্ষ্মীর সাথে সে একটু মান অভিমান করে কাশিতে চলে গিয়েছিল। তো আশালতা তার মাসির সাথে একটু দেখা করতে চায়, তখন আশালতা কিছুদিনের জন্য অন্নপূর্ণার কাছে চলে যায়। এরই মধ্যে মহেন্দ্র এবং বিনোদিনীর মধ্যে কেমিস্ট্রিটা আরও বেশি জটিল হয়ে ওঠে। আশা অশিক্ষিত, কিন্তু সে তার স্বামীকে গভীরভাবে ভালোবাসে। মহেন্দ্রও তাকে অনেক গভীরভাবে ভালোবাসে। তাদের ভালোবাসায় যে কোনোদিনই চিড় ধরবে না, এই বিশ্বাস আশার ছিল। তাই বিনোদিনী এ বাড়িতে এলে বিনোদিনীর কাছে অনায়াসেই তার স্বামীকে রেখে সে অন্নপূর্ণার সাথে দেখা করতে যায়। কিন্তু এর মধ্যে জল অনেকটা গড়িয়ে গিয়েছে। বিনোদিনীকে মহেন্দ্র প্রথম থেকেই ভালোবাসে, কিন্তু আশার কারণে সে ভালোবাসা পথ পায়নি। আশা কাশি যাওয়াতে তা ধীরে ধীরে অঙ্কুরিত হয়েছে। আর এই বিনোদিনী সত্যি এই নারী খেলা করিবার নহে, ইহাকে কখনোই উপেক্ষা করা যায় না। পরিবার ও সমাজ প্রথার মধ্যে বিনোদিনী যদিও উপেক্ষিত, বঞ্চিত, বিকৃত, কিন্তু তারপরও বিনোদিনী আত্মসচেতন, অস্তিত্বকামী, দূরদৃষ্টি সম্পন্ন একটা চরিত্র। মহেন্দ্র মাঝে মাঝে ইচ্ছে করে মাথা ধরার অজুহাত দাঁড় করিয়ে বিনোদিনীর কাছে সেবা আবদার করত। বিনোদিনীও সেবা করত। বিনোদিনী হচ্ছে সে এই বাসায় আসার পর থেকে নানান কাজে, আহারে, কর্মে, বিশ্রামে সব জায়গায় তার সেবাহস্ত সে দিয়েই আসছে। বিনোদিনীর রচিত পশমের জুতা তার গায়ে, আবার পশমের গলাবদ্ধ তার কণ্ঠদেশে শোভা পায়, এগুলো সব কিছুই কিন্তু দেখা যায়। বিহারীকে এবারে তার খুব একটা দেখা যায়, সে মাঝে মাঝে আসে। সে স্বেচ্ছায় একদিন রবিবারে মহেন্দ্রের মার হাতের রান্না খাওয়ার জন্য বিহারী মহেন্দ্রকে একটা চিঠি পাঠায় যে আমি আজ মায়ের হাতের রান্না খেতে যাব। তো তখন সে একটু কৌশলে বলেছিল যে আমি আজকে বাসায় থাকবো না, কিন্তু তারপরও বিহারী আহার করার জন্য সে সেই দিন আসলো এবং মহিন্দা বলতে বলতে সে ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকতেই সে দেখল মহেন্দ্র মাথা ধরা ভান করে শুয়ে আছে এবং আশা এবং বিনোদিনী শশব্যস্ত হয়ে মহেন্দ্রের সেবায় লেগে আছে। তো তখন কিন্তু বিহারী একটা কথা বলেছিল, এমনতর শুশ্রূষা পাইলে রোগ সারিবে না, বাড়িয়া যাইবে। তো বিহারী কিন্তু খুব শুরু থেকেই বুঝতে পেরেছিল। তো যাই হোক, আশা যখন অন্নপূর্ণার কাছে গেল, তাদের মধ্যে কিন্তু কেমিস্ট্রিটা আরও অনেক বেশি জটিল হলো এবং আশা ফিরে আসার পর মহেন্দ্রের চরিত্র কিন্তু একেবারেই বিপরীত দেখা যাচ্ছিল। অর্থাৎ আশার প্রতি তার যে একটা আবেগ, ফিলিংস, কোনো কিছুই ছিল না। সে তো এখন সম্পূর্ণই বিনোদিনীর প্রতি আকৃষ্ট। এর মধ্যে আশালতা একটি চিঠিও পেল। তখন সে আরও স্পষ্ট হলো যে মহেন্দ্র এবং বিনোদিনীর মধ্যে কিছু একটা চলছে। রাজলক্ষ্মীও কিন্তু এর মধ্যে বুঝতে পারলো যে আসলে মহেন্দ্র এবং বিনোদিনীর মধ্যে কিছু একটা চলছে। রাজলক্ষ্মীও তখন এই বিনোদিনীকে মায়াবিনী বলে কটাক্ষ করেছিল এবং বিনোদিনীও কিন্তু তখন বলেছে, রাজলক্ষ্মী হোক, আশালতা হোক বা বিনোদিনী হোক, আমাদের জাতের ধর্ম এই রূপ, আমরা মায়াবিনী। অর্থাৎ এই বাকপটু বিনোদিনী সকল নারীকেই যে একইভাবে বিচার করেছে তা কিন্তু এই কথাটির মধ্যে স্পষ্ট হয়েছে। তো তাদের মধ্যে দেখা যায় যে একটা সকলের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হলো। তো যখন সবাই বিষয়টি মোটামুটি অনুমান করতে পেরেছে, তখন কিন্তু মহেন্দ্র বিনোদিনীকে এক পর্যায়ে বলেই ফেলেছিল যে হ্যাঁ, সে তাকে পছন্দ করে, সে তাকে ভালোবাসে। যদিও একদিন বিহারীকে সে বলেছিল যে সে বিনোদিনীকে ভালোবাসে না, কিন্তু সময়ের পরিক্রমায় সে একেবারে বলে ফেলে যে সে বিনোদিনীকেই ভালোবাসে। কিন্তু এই বিনোদিনী, এই রাজলক্ষ্মী, তারপর হচ্ছে আশালতা, এই সকলকে পর্যবেক্ষণ করে তার আর এখানে থাকার মতো কোনো ইচ্ছেই রইল না। সে প্রথমত মহেন্দ্রকে আকৃষ্ট করলেও পরবর্তীতে কিন্তু সে এই ভুলগুলো বুঝতে পেরে বা তার জীবনকে, তার বৈধব্য বিষয়গুলোকে উপলব্ধি করে বিনোদিনীও জানতো যে মহেন্দ্র একেবারেই আত্মকেন্দ্রিক। সে তার মাথায় যখন যেটা উদয় হয় সেটি নিয়েই সে অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে ওঠে। মূলত তার মধ্যে কোনো সংযমতা নেই, সে একেবারে অধৈর্যশীল এবং পৌরুষহীন একটা পুরুষ। আশালতার সাথেও সে বিশ্বাসঘাতকতা করে বিনোদিনীকে ভালোবেসেছে। তো এদিক থেকে কিন্তু তাকে
বিশ্বাসঘাতক বলা হয়ে থাকে। তো যাই হোক, বিনোদিনী সবকিছু ছেড়ে তিনি বিহারীর বাসায় গেলেন। গিয়ে দেখলেন এই যে বসন্ত নামে একটি ছেলেকে বিহারী পড়াশোনা করাচ্ছে। তো বিহারী কিন্তু এই বসন্ত ছেলেকে খুবই ভালোবাসতেন, সন্তান বাৎসল্যের মতো ভালোবাসতেন। তো যাই হোক, বিনোদিনী বিহারীকে বললেন, তার মনের কথাগুলো ব্যক্ত করলেন যে সে তাকে ভালোবাসে। কিন্তু বিহারী বরাবরই সে আসলে বিনোদিনীকে খুব একটা ভালোবাসতেন না। সে আসলে আশালতাকেই ভালোবাসতেন এবং ভালোবাসে সে পণও করেছেন যে সে কখনো বিয়ে করবে না। তখন কিন্তু বিনোদিনী একটি কথা বলেছিল যে সকলেই ভালোবাসে এই লজ্জাবতী ননির পুতুলটিকে, কেন এত ঔদাসীন্য কিসের? আমি কি জড় পদার্থ? আমি কি মানুষ না? আমি কি স্ত্রীলোক নই? এভাবেই কিন্তু তিনি বলেছিলেন। তো যাই হোক, বিহারী তখন বিনোদিনীকে একটি সমাধান দিয়েছিলেন যে তুমি এখানে থেকো না, তুমি এখান থেকে চলে যাও এবং তুমি তোমার গ্রামে ফিরে যাও। তো সব কিছু অনেক অনুনয় বিনয় করার পরেও যখন বিহারীর কাছেও তার আশ্রয় মিলল না, তখন কিন্তু বিনোদিনী তার গ্রামে বারাসাতে চলে গেলেন। তো বারাসাতে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে গ্রাম জায়গা, কানাঘোষা হবে, কলকাতায় গিয়ে তার কী হয়েছে না হয়েছে সবাই বলছে। তো এইভাবেই কিন্তু বিনোদিনী তার দিন যাপন করছে। বিনোদিনী যদিও বিহারীর 2-1টি চিঠির আশা করেছিল, কিন্তু সে চিঠি পায়নি। তো এরই মধ্যে মহেন্দ্র তার এই যে অসংযমী, অধৈর্যশীল, সে আসলে ধৈর্যই ধারণ করতে পারেনি। তখন এই অধৈর্যশীল মহেন্দ্র বিনোদিনীর বাসায় সেই বারাসাতে চলে যায় এবং বিনোদিনী যদিও বলেছিল যে তুমি কেন এখানে এসেছো, মহেন্দ্র তখন বলেছিল সে তাকেই ভালোবাসে এবং তাকেই সে গ্রহণ করতে চায়। তো তারা কিন্তু এই মহেন্দ্র এবং বিনোদিনী তারা এক পর্যায়ে সেই বারাসাত থেকে এলাহাবাদে চলে যায়। মহেন্দ্র ভালোবাসে বিনোদিনীকে এবং বিনোদিনী ভালোবাসে বিহারীকে। কেবল বিহারী এলাহাবাদে আছে শুনে বিনোদিনী মহেন্দ্রকে নিয়ে এলাহাবাদেই ছুটে এসেছে। অর্থাৎ এই বিহারীর কারণেই বিনোদিনী এতটা ঝুঁকি নিয়েছে। মহেন্দ্র মনে করেছিল কলকাতায় যা সম্ভব হয়নি, সেই বিনোদিনীকে নিশ্চয়ই এই এলাহাবাদে এসে তাকে পাওয়া সম্ভব হবে, একত্রে বসবাস সে করতে পারবে। কিন্তু সেই ভ্রমণে, সেই এলাহাবাদে বিনোদিনী হয়ে উঠেছে আরও কঠোর এবং আরও নিষ্ঠুর। সে মহেন্দ্রের কাছাকাছি ঘেঁষে না এবং কি একই কামরায় বসে যাতায়াতও করে না। আর ওইদিকে তো মহেন্দ্র অসুস্থ মাকে ফেলে এসেছে, সেই সাথে তার স্ত্রী আশার অশ্রু মহেন্দ্রকে ক্ষণে ক্ষণে পোড়াচ্ছে। কিন্তু মহেন্দ্র তো মাঝ নদীতে এসে হাল ছেড়ে দিতে পারে না, কেননা মহেন্দ্র সন্দেহ করতো যে বিহারী হয়তো বিনোদিনীকে ভালোবাসে। আর মহেন্দ্র বরাবরই বিহারীর ভালো জিনিসটি সে নিজে গ্রহণ করেছে, সো বিনোদিনীকেও সে দিতে রাজি নয়। এই জন্যই সে মাঝ পথে এসে হাল ছাড়তে পারে না। তার ভয় বিনোদিনীকে ছেড়ে দিলে সে বিহারীর হয়ে যাবে, সে তা কোনোদিনই হতে দেবে না। একটি কথায় পরীক্ষায় আসে যে বিনোদিনী বেঁচে থাকতে মহেন্দ্রের নিষ্কৃতি নেই। যতদিন তুমি না মরিবে ততদিন আমার প্রত্যাশাও মরিবে না, আমিও নিষ্কৃতি পাইব না। অর্থাৎ ওই মুহূর্তে কিন্তু মহেন্দ্র বিনোদিনীর মৃত্যু কামনা করেছিল, কারণ একমাত্র মৃত্যুই বিনোদিনীকে বিহারীর সাথে মিলন ঘটাতে বাধা দিতে পারে, তাছাড়া তাদের মিলনে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ সবশেষে আমরা দেখি যে বিনোদিনীর মৃত্যু না হওয়া পর্যন্ত মহেন্দ্র তাকে ভালোবেসে যাবে, অথচ মহেন্দ্রের ধৈর্যের বাঁধ ভেঙেছে, তাই সেই বিনোদিনীর মৃত্যুও কামনা করছে তৎক্ষণাৎ সময়ে। এইদিকে বিহারী কলকাতার বাসায় রাজলক্ষ্মীর অবস্থা খুবই খারাপ দেখে এবং আশার চোখের পানি দেখে সেও আর সহ্য করতে পারছিল না। তখন এই বিহারী জানতো যে আসলে বিনোদিনী এবং মহেন্দ্র কোথায় আছে। তখন সে চলে গেল তাদের কাছে। গিয়ে বিহারী রাজলক্ষ্মীর কথা বলল এবং আশার কথা বলল এবং বিহারী সব কিছু বুঝতে পেরে বিনোদিনীকে বিয়ে করতে চায়। এই আশালতার এই চোখের পানি সহ্য করতে না পেরে কিন্তু বিনোদিনীকে বিয়ে করতে চায়। আর বিনোদিনী তখন এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বিনোদিনী কিন্তু উল্টো তাকে বলেছিল, আমি বিধবা, আমি নিন্দিতা, সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনোই হইতে পারে না। যদিও বিনোদিনী বিহারীকে অনেক বেশি ভালোবাসতো, যেহেতু বিহারীকে সে অনেক বেশি ভালোবাসতো, সবাই কিন্তু তার ভালোবাসার মানুষটিকে সমাজের সম্মানিত স্থানে দেখতে চায়। তো সেই দিক থেকে বিহারীর সমাজের লাঞ্ছিতের দিক থেকেও কিন্তু বিনোদিনী তখন বলেছিল যে সে বিবাহ করিবে না। তো যাই হোক, রাজলক্ষ্মীর শয্যাশয়ী অবস্থা শুনে তারা সকলেই বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে যে রাজলক্ষ্মী খুবই অসুস্থ এবং আশালতা তার সেবা শুশ্রূষা করছে। তখন এই মহেন্দ্র তার ভুলটা বুঝতে পারে এবং ভুল বুঝতে পেরে রাজলক্ষ্মী এবং আশালতার কাছে ক্ষমা চায়। সেই সাথে বিনোদিনী সকলকে নিষ্কৃতি দিয়ে এই বিনোদিনী অন্নপূর্ণার সাথে সে কাশীতে যায় তীর্থভ্রমণে। আর এইদিকে মহেন্দ্র এবং আশালতা আবারও কিন্তু তারা ধীরে ধীরে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু আশালতাকে আর অনভিজ্ঞ, অজ্ঞ, অশিক্ষিত আমরা দেখতে পাই না। ধীরে ধীরে সে পরিবারের মধ্যে ব্যক্তিত্ববান হয়ে ওঠে। এই জন্য কিন্তু আমি বলেছি যে আশালতা ধীরে ধীরে ব্যক্তিত্ববান হয়ে উঠেছে।
তো এই হচ্ছে আমরা চরিত্র এবং ঘটনা দেখলাম এবং অপ্রধান চরিত্রগুলো আমরা দেখলাম। এখন আসবো হচ্ছে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট। এটা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাসটা কি? মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে কবি বা লেখক যে চরিত্রের মধ্যে মনন, মেজাজ বা মানসিকতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, অর্থাৎ যে উপন্যাসে অন্তর্মানস বা মনের চিত্র বা গতিবিধিকে বেশি গুরুত্ব আরোপ করে থাকে, সেটাই হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। এখানে কিন্তু আমরা এই প্রধান 4টি চরিত্রের প্রত্যেকটি চরিত্রের কিন্তু এক একটি মনন, মেজাজ, মানসিকতা আমরা দেখতে পারলাম। তাদের মনের ইতিবাচক নেতিবাচক দিকগুলো আমরা দেখতে পারলাম এবং তাদের যে অন্তর্দ্বন্দ্ব সেটিকে দেখতে পারলাম। এই জন্যই হচ্ছে এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। এরপর হচ্ছে এটি একটি সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস হচ্ছে লিঙ্গ, জাতি বা শ্রেণীগত বা কুসংস্কার, প্রথা যখন নাটকীয়ভাবে উপস্থাপিত হয় সেটি হচ্ছে সামাজিক উপন্যাস। এখানে কিন্তু আমরা এই যে বাল্য বিবাহ দেখতে পারি বা বিধবা বিবাহর যে একটা প্রথা সেটা দেখতে পারি। তো এইসব প্রথা বা কুসংস্কার বা শ্রেণীগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা নাটকীয়ভাবে দেখতে পারি। এই জন্যই কিন্তু এটিকে সামাজিক উপন্যাস বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে সার্থক আধুনিক উপন্যাস। আধুনিকতার বৈশিষ্ট্য আমরা জানি যে প্রাচীন এবং মধ্যযুগে যেখানে আমরা ধর্ম, রাজ্য, পুরাণ কাহিনী, বেদ এগুলো নিয়ে কিন্তু সকলেই সাহিত্যকর্ম রচনা করেছেন, কিন্তু আধুনিক সময়ে এসে সকল কিছু কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয়েছে। ব্যক্তির চিন্তা, ব্যক্তির মনন, ব্যক্তি চেতনা, সমাজ চেতনা বা স্বদেশপ্রীতি, প্রতিবাদী চেতনা এগুলো কিন্তু আধুনিকতার বৈশিষ্ট্য। তো এখানে কিন্তু এক একটি চরিত্র কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকেন্দ্রিক অন্তর্দ্বন্দ্ব বা ব্যক্তিকেন্দ্রিক জটিলতা আমরা দেখতে পারি। এজন্যই কিন্তু একটি সার্থক আধুনিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরপর হচ্ছে ফ্রয়েডীয় তাত্ত্বিক উপন্যাস। ফ্রয়েডীয় তাত্ত্বিক উপন্যাস বলতে আপনারা এখন যেহেতু যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন তারা খুব একটা ভালো বুঝতে পারবেন না, তবে ফোর্থ ইয়ারে উঠবেন তখন কিন্তু ফ্রয়েডীয় তত্ত্বটা আপনারা পড়বেন। ফ্রয়েডীয় তত্ত্ব হচ্ছে আসলে সিগমন্ড ফ্রয়েড এর যে মতাদর্শ তাকে কিন্তু ফ্রয়েডীয় তত্ত্ব বলা হয়ে থাকে। তো এই সিগমন্ড ফ্রয়েড হচ্ছে মূলত জার্মানির, তিনি মূলত মনোবিশ্লেষক ছিলেন। অর্থাৎ মানুষের মন, চেতন মনে, প্রাকচেতন মনে, অবচেতন মনে কি করে এগুলো সম্পর্কে তিনি বিশ্লেষণ করেছেন। তিনি একজন মানসিক চিকিৎসকও ছিলেন। তো এই ফ্রয়েডীয় তত্ত্ব এই জন্যই বলেছি যে এই সিগমন্ড ফ্রয়েড তিনি কিন্তু মানব মনকে বিশ্লেষণ করতে গিয়ে মানব মন কি চায়, সে কি কল্পনা করে, কি স্বপ্ন দেখে, কেন স্বপ্ন দেখে, এই সকল কিছুকে বিশ্লেষণ করে তিনি মানব মনের 3টি উপাদানের কথা বলেছেন। এছাড়াও তিনি আরও উপাদানের কথা বলেছেন, তবে নর্মালি এই 3টির কথাই আজকে জানবো। চেতন, প্রাকচেতন এবং অবচেতনের কথা বলেছেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরুন আমার শরীরে একটি মশা পড়ে আছে, আমি জেগে আছি, আমি মশাটিকে মেরে ফেললাম। এটাকে আমি আমার সুস্থ মস্তিষ্কে আমি চেতনা, আমি সুন্দর বিবেক দিয়ে কাজটা করলাম যে আমাকে মশা কামড়াচ্ছে, আমি বসে থাকবো না, আমি মশাটিকে মেরে ফেলি। এটা হচ্ছে আমি চেতন মনে করলাম। আর প্রাকচেতনটা কি? প্রাকচেতন হচ্ছে আমি আধো ঘুম আধো জাগরণ। এখন আমি মশাটিকে মারতেও পারি আবার নাও মারতে পারি। তো সেই দিক থেকে কিন্তু এটা এই সিচুয়েশনটা হচ্ছে প্রাকচেতন। আর অবচেতন হচ্ছে আমি মরার মতো ঘুমোচ্ছি, কিন্তু আমি কি করছি সেটাও বুঝতে পারছি না। আমার বিবেক কাজ করছে না, আমার নৈতিকতা কাজ করছে না, আমার বুদ্ধি কাজ করছে না। তো আমি মশাটাকে আমি কীভাবে মারবো? তো এইটা বলার কারণ হচ্ছে এখানে যে বিনোদিনী যে চরিত্রটা আমরা দেখলাম, তিনি কিন্তু আসলে তার অবচেতন মনেই এগুলো করে যাচ্ছে। তিনি আসলে ঈর্ষা করে, হিংসা করে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু এই এতগুলো ঘটনা ঘটিয়েছেন। যে তার মূলত একটি অহংকারই ছিল, সে শিক্ষিত, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, সচেতন, অথচ তার জীবনেই কেন বৈধব্য চলে আসলো এত সকালে? সে তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারলো না কেন? এই জন্য কিন্তু অন্যের সুখ স্বাচ্ছন্দ্য দেখে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাহিনীটির পরিণতি দেখিয়েছেন। আর তিনি যে এই যে নৈতিক অনৈতিক মহেন্দ্রের সাথে প্রেম বা রিলেশন তাকে আকৃষ্ট করায়, এই সকল কিছু কিন্তু তিনি করেছেন অবচেতন মনে। অর্থাৎ তার কোনো নৈতিক দিক থেকে কোনো কাজ করেনি, তার কোনো বিবেকবোধ কাজ করেনি, তার কোনো বুদ্ধিমত্তাই কাজ করেনি। তো তার এই যে এগুলো কিন্তু অবচেতন মনের কাজ। তো এই দিক থেকে কিন্তু এটিকে ফ্রয়েডীয় তাত্ত্বিক উপন্যাস বলা হয়ে থাকে। এবং মহেন্দ্রও কিন্তু অবচেতন মনেও করেছে। মহেন্দ্রর মধ্যেও কিন্তু কোনো নৈতিকতা, বিবেক বোধ ছিল না। সে এত ভালোবেসে আশালতাকে নিয়ে এসেছে, অথচ শেষ পর্যায়ে দেখা যায় যে তার নীতি, নৈতিকতা, বিবেকবোধ, তার আত্মসম্মান সকল কিছুকে বাদ দিয়ে স্বার্থপরের মতো সে বিনোদিনীকে ভালোবেসেছে। এটিও কিন্তু মূলত অবচেতন মনেরই কাজ। অর্থাৎ অবচেতন মনে কোনো নৈতিকতা থাকবে না, কোনো বিবেকবোধ থাকবে না, কোনো মোরালিটি থাকবে না। তো এই অবচেতন মনে কিন্তু মহেন্দ্র এবং বিনোদিনী এই কাজগুলো করেছেন। তো এই দিক থেকে কিন্তু এটি ফ্রয়েডীয় তাত্ত্বিক
উপন্যাস বলা হয়ে থাকে। এই উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টগুলো হচ্ছে উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য দিতে পারি। এরপর নামকরণের দিক থেকে কিন্তু এটি অনেক বেশি সার্থকতা ফুটে উঠেছে, কেন মহেন্দ্র কখনোই চায়নি বিনোদিনী বিহারীর হোক, অর্থাৎ মহেন্দ্রর চোখের বাড়ি হচ্ছে বিহারী, আবার এইদিকে বিনোদিনীর চোখের বাড়ি হচ্ছে আশালতা। তো সার্বিক দিক থেকে হচ্ছে যেহেতু তাদের চক্ষুশূল বা শত্রুতা, তারা দুজনকে চক্ষুশূল ভাবছে, শত্রুতা ভাবছে, তো এর মধ্যে দিয়ে কিন্তু কাহিনীর পরিণতিও ঘটেছে। এই জন্য কিন্তু এর নামকরণের সার্থকতা সুস্পষ্ট হয়েছে। প্রত্যেকটি চরিত্রে স্পেসিফিকভাবে আসতে পারে, আপনারা এগুলো দিয়ে দিবেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই রসঘন পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন এই উপন্যাসটিতে। রবীন্দ্রনাথ এই উপন্যাসের যে পারিবারিক ঘরোয়া জীবনের ছবি তিনি সুন্দর এবং অপরিসীম দক্ষতার সাথে কিন্তু তুলে ধরেছেন। এই উপন্যাসে রবীন্দ্রনাথ পরম দরদ দিয়ে বাঙালি মা এবং তার আদরের সন্তান, লজ্জা নম্র গৃহবধূর মনের গভীরে প্রবেশ করেছেন, এবং এই উপন্যাসের লেখক অশেষ গুরুত্ব দিয়ে মানুষের মনের ভেতরের মানুষের মনন মেজাজকে টেনে বের করে এনেছেন। আর এই সকল কিছুর আড়ালে কিন্তু উপন্যাসের যে শেষ পরিণতিটা, এটা কিন্তু অসন্তুষ্টই রয়ে গিয়েছে। অর্থাৎ বিনোদিনীও চলে গেল কাশিতে, বিহারীর যে শেষ পরিণতি কী হলো সেটাও আমরা জানলাম না। তারপর মহেন্দ্র আশালতা তারা কীভাবে আবার এই ভাঙা হৃদয়ে সংসার গড়ে তুলেছেন সেটিও জানতে পারলাম না। তো সব কিছু মিলিয়ে কিন্তু শেষ পরিণতি নিয়ে অসন্তোষের একটি বন্যি রয়ে গিয়েছে। তো আমরা দেখলাম হচ্ছে চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জানলাম। এরপর হচ্ছে পরিচ্ছেদ রয়েছে, স্থানসমূহগুলো একটু দেখলাম, মূল বিষয়বস্তু দেখলাম, চরিত্রসমূহ, প্রধান চরিত্রসমূহ দেখলাম, অপ্রধান চরিত্রসমূহ দেখলাম, এবং উপন্যাসের বৈশিষ্ট্য পয়েন্ট দেখলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।